আমন্ত্রণ দেশ জানালে আপনাদের সঙ্গে আছি আমি আল ইমরান। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলছে জাতীয় নাগরিক পার্টি। স্মৃতিসৌধ ও বৌদ্ধভূমিতে শ্রদ্ধা। খাগড়াছড়ির মানিকছড়িতে 2 আওয়ামী লীগ নেতার কাণ্ড। জমি দখল করে গড়েছেন প্রাসাদ, মার্কেট, হোটেল সহ নানা স্থাপনা। এবং কিশোরগঞ্জের নরসুন্দা নদী এখন ময়লার ভাগাড়। কোটি টাকার প্রকল্পেও আসেনি পানি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। দলের নিবন্ধন নিতে শর্তাবলী পূরণ করে দ্রুত আগাবে বলেও জানিয়েছেন নাহিদ ইসলাম। শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধ সহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছি। আজকে থেকে আমাদের যে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সারা দেশের সকল মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই ভূখণ্ডের জনপদের মানুষের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে, 1947 সালের আজাদির লড়াই থেকে শুরু করে 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে। এবং আমরা বলেছি যে 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে। আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বারবার ভেঙে পড়েছে। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এবং জাতীয় নাগরিক পার্টি এই মুহূর্তে তার প্রথম লক্ষ্য হচ্ছে তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা, তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয় সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো। এ মাসের মধ্যে আমরা আমাদের গঠনতন্ত্র যে প্রণয়নের কাজ, সেই প্রণয়নের কাজটি আমরা শুরু করব। এবং আমাদের আজকের এই স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরে আমরা রায়ের বাজার যাব। সেখানে আমাদের যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই শহীদদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করব। শহীদদের প্রতি আমাদের যে 71-এর শহীদ এবং জুলাইয়ের শহীদ, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই, তাদের আত্মত্যাগকে স্মরণ করেই আমরা আমাদের যাত্রা শুরু করছি। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বারবার দীর্ঘায়িত করা হয়েছে। আমাদের এবার যাতে আর দীর্ঘায়িত না হয়, 24-এর গণ অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয়, পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত যে গণহত্যা, সে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত 15 বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। এবং আমরা অন্তর্বর্তী সরকারের প্রতিও আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং বিচারের পরে যে সংস্কার কার্যক্রম, জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে, দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ
এবং যে জুলাই ঘোষণাপত্র তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন ও সাধারণ সম্পাদক মাইনুদ্দিন ক্ষমতার অপব্যবহার করে হেন কাজ নেই যা তারা করেননি। দুইজনই বিগত সরকারের আমলে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের পদে থাকার সুবাদে জমি দখল করে গড়েছেন প্রাসাদ, মার্কেট, হোটেল, আবার লোক দেখানো সেবাধর্মী প্রতিষ্ঠানও। খাগড়াছড়ি থেকে আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্রলাল ত্রিপুরার নেতৃত্বে কাজ করতেন মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন এবং সাধারণ সম্পাদক মাইনুদ্দিন। ক্ষমতার অপব্যবহার করে তারা দুজনেই মানিকছড়িতে অসহায়দের উপর চালিয়েছেন স্ট্রিম রোলার। একের পর এক দখল করেছেন অসহায় মানুষের জমি, ছড়া দখল করে গড়েছেন দোকান প্লট, গড়েছেন রাজপ্রাসাদের মতো বাসভবন, পাহাড় দখল করে শত একরের উপর গড়েছেন বাগান আর খামার। এছাড়াও রয়েছে যৌথ মালিকানাধীন মানিকছড়ির মহামনিতে হোটেল এবং 4 তলা বিশিষ্ট প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এটা এখানে একটা বিরাট একটা ফুসকুনি ছিল। এটা ফুসকুনিটা ছিল মাত্র এই যে বাজারের নিয়ন্ত্রণের কারণে, মানে বাজার কোনো আগুন টাগুন কোনো দুর্ঘটনা লাগলে এখান থেকে ফানি দেওয়া হয় যে মানে বাজার এগুলো নিবানি হয়। এই যে 7-8 মাসের ভিতরে তারা একই রাতে 10-15টা গাড়ি লাগে। এই যে মাইনুদ্দিন, জয়নাল বা ওই যে তারা এই গ্যাং মিলে আওয়ামী লীগের এই গ্যাং এগুলো মিলাইয়া মানে একই রাতে তারা এই ফুসকুনিটা পুরাইয়া মানে তারা ফলট বানাই লেছে, যার যার নামে নামে ফলট বানাই লেছে। অনেক হিন্দু ধর্মাবলম্বীদের বা আপামার জনসাধারণ অনেক বাজারের প্লট এবং জায়গা তারা লুটতরাজ করে নিয়েছেন। এখন আমি বলবো সচেতন মহলকে জেগে ওঠার জন্য এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই আপামার জনসাধারণ এই সমস্ত লুটতরাজকৃত সম্পদ পুনরুদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এবং সরকারি যে সমস্ত খাস জায়গা লুটতরাজ করেছে সেটা সরকারের কোষাগারে জমা দেওয়ার জন্য। সরকারিভাবে প্লাট ছিল ওই বাজার সেট যেটা বলে ওইটারও তারা প্লাট উঠাইয়া ফাউন্ডেশন দিয়ে ওটাও তারা প্লট বিক্রি করে লেছে। এবং এক্ষেত্রে অসংখ্য মানুষকে তারা ভিটেমাটি ছাড়া করেছে, এলাকা ছাড়া করেছে এবং বিভিন্ন ধরনের উন্নয়ন কাজের নামে প্রকল্প এনে তারা হুড়ুলুট করেছে। বর্তমানে তারা পলাতক থাকলেও তাদের এই সমস্ত সম্পদ কিন্তু সম্পদের যে আপনার যে বেনিফিটটা তারা কিন্তু যেখানে থাকুক তারা কিন্তু সেগুলো পাচ্ছে। এই দুজনেই দলের উচ্চ পদে থাকায় ভুক্তভোগীরা অভিযোগ ও মামলায় গিয়েও কোনো সুরাহা পাননি। এমনকি সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার কাছে অভিযোগ করলেও কোনো সমাধান না করে তাড়িয়ে দেন বলে জানান ভুক্তভোগীরা। মানিকছড়ি উপজেলা জয়নাল মাইনুদ্দিন এদের অত্যাচার এতটাই তীব্রতা ছিল যে এদেরকে এসে একদিনের মাধ্যমে সবকিছু মানে গর্ত এগুলো সবগুলো ভাঙ্গা চুরমুচুর করে দিয়া এখন আপনারা দেখেন এখানে প্লট করছে এগুলো সব। আর এখানে স্থানীয় যারা তরকারি বিক্রি করতো এদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এদের তীব্রতা এত পরিমাণ ছিল যে যেটা মানুষ ভাষায় প্রকাশ করতে পারবে না। বলেছি আমি তোমাদের সামনে এইখানে আমি আজকে এত বছর পর্যন্ত চাকরি করছি এই কলেজে, এইখানে বেশিরভাগ ছেলেমেয়ে আমার ছাত্র। তো তোমরা যদি আমার সহযোগিতা আমার জিনিসটা নিয়ে নাও তাহলে তো ওইটা এই জনগণের পক্ষে জনগণের সবাই তো জানে এইটা তো কিন্তু অন্যায়। তো তার এত কথা বলার পরও সে কিন্তু আমার কথাটা শুনে নাই। তারপরে সেখানে মাইনুদ্দিনও ছিল, সহসভাপতি ও তেমন এবার ছিল, কিন্তু এরা যেমন এই কিছু করতে পারে নাই। আওয়ামী লীগের এই সমস্ত লোকেরা তাদের সহযোগিতায় ওই মংসব্রু একটা নিচে মংসব্রু মারমা ৭৬ নম্বর প্লট, আর একটা নিচে ওই আতাল মাস্টার স্কুলের হেডমাস্টার আতাল মাস্টার ও একটা নিচে। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলে তিনি মামলা এবং ভূমি খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মানিকছড়ি থানা এলাকায় গত 15 বছরে অনেক সাধারণ মানুষ, নিরীহ মানুষ এবং পাহাড়ি বাঙালিদের জায়গা দখল করে বিভিন্ন ধরনের বিল্ডিং করা হয়েছে, রিসোর্ট করা হয়েছে, বাগান করা হয়েছে। এই ব্যাপারে আমরা অবগত আছি এবং আমাদের কাছে যদি অভিযোগ দেয় আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। খাগড়াছড়ি জেলা প্রশাসক জানিয়েছেন ভূমি দখলে যারা জড়িত তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমি জানতে পেরে যেটি বুঝলাম যে এখানে বেশ কিছু লোকজনের অভিযোগ রয়েছে, তবে আমার কাছে ফর্মালি হয়তো কেউ এখন পর্যন্ত আসেন নাই এবং আমরা অভিযোগ পেলে সেটি আমরা আইনগত ব্যবস্থা নিব। যে কোনো ধরনের অবৈধ দখল, বিশেষ করে সরকারি জমিতে যদি অবৈধ দখল থেকে থাকে সেটি একটি আমাদের নিয়মিত অভিযান চলে এবং সেগুলো আইডেন্টিফাই হলে আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি ভুক্তভোগীদের।
ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক। সময়ের বিবর্তনে কিশোরগঞ্জের বুক চিরে বয়ে চলা নরসুন্দা নদীটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। সরকারের 100 কোটির অধিক টাকার প্রকল্পও পানি আনতে পারেনি এই নদীতে। স্বচ্ছ পানির বদলে নদী ভরাট হচ্ছে পলিথিন ও ময়লা আবর্জনায়। একসময়ের খরস্রোতা নরসুন্দা এখন কিশোরগঞ্জবাসীর দুঃখ। কিশোরগঞ্জ থেকে ফয়জুল ইসলাম পিঙ্কুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাইনবোর্ডে লেখা নরসুন্দাকে বাঁচিয়ে রাখুন, অথচ এই সাইনবোর্ডের নিচেই ময়লা আবর্জনার স্তূপ। বছরের পর বছর ময়লা আবর্জনা ফেলায় এখন পায় ভরাট কিশোরগঞ্জের নরসুন্দা নদী। একসময় এই নদীতে যাওয়া আসা ও পণ্য পরিবহন করত আশেপাশের কয়েক জেলার মানুষ, কিন্তু কালের বিবর্তনে এখন মৃতপ্রায় খরস্রোতা নরসুন্দা। তবে 2012 সালে নরসুন্দাকে বাঁচাতে 110 কোটি টাকা ব্যয়ে নদী খনন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেছিলেন তৎকালীন এলজিআরডি মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। তখন নদীটি খনন করা হলেও পানি প্রবাহ নিশ্চিত করা যায়নি। এরপর থেকেই শহরের মাঝখানে অঘোষিত ডাস্টবিন এই নরসুন্দা। নরসুন্দা নদী এটা আমাদের কিশোরগঞ্জ পুণ্যভূমির একটা নিদর্শন, কারণ এই নদীর পাড়েই আমাদের ঐতিহাসিক পাগলা মসজিদ, এই নদীর পাড়েই আন্তর্জাতিক ঈদগাহ শোলাকিয়া ময়দান। এই নদীকে ঘিরে এই পবিত্র নদী এখন প্রায় অপবিত্র। এখানের বাতাস দূষিত, পানি দূষিত, ড্রেনের সমস্ত পানি এসে নামছে। ছোটোবেলায় বাপদাদার কাছ থেকে শুনেছি যেটা খরস্রোতা নদী ছিল। এই নদী দিয়ে বড় বড় নৌকা লঞ্চ চলাচল করত, ব্যবসা বাণিজ্য করত। তো এখন আমাদের কাছে এটা স্বপ্ন মনে হয়। আমরা এটা দেখি নাই, আমরা যা দেখেছি সেটা হচ্ছে আমরা কচুরিপানা দেখেছি, নদীবর্তী কচুরিপানা, কিংবা নদীটাও ছোট হয়ে আসছে, সরু হয়ে আসছে। আমাদের ঐতিহ্যবাহী নরসুন্দা আজ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। আমরা যেখানে দেখতে পারতাম যে বহমান নদী, খরস্রোত নদী, এখানে নদী বইত, পানি বইত, সেই সাথে এখান দিয়ে ব্যবসা বাণিজ্য বহমান ছিল নদী পথে, সেটার বিপরীতে আজ আমাদের নরসুন্দা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এটার দূষণের কারণে, এটা বাদ দেওয়ার কারণে এটা ময়লা স্তূপে পরিণত হয়েছে। এখান থেকে মশা উৎপাদন হয়, পুরো শহর সেটা ছড়িয়ে যায়। আমাদের নরসুন্দা নদী হচ্ছে কিশোরগঞ্জের একটা প্রাণ। এখানে মানুষ অনেক ময়লার জন্য আবর্জনা ফেলানো হয়, যার ফলে ডেঙ্গু ছড়ানো হয়, বা পরিষ্কার থাকলে এটা দেখতে সুন্দর লাগে আমাদের। এটাকে ব্যবহার উপযোগী করার জন্য এবং এই নদীতে যেন সবাই স্নান গোসল করতে পারে, সেই ব্যবস্থা করার জন্য এটার যে পানির প্রবাহ ফিরিয়ে আনতে হবে। এবং এই জন্য নদীর যে দখল দূষণ এর জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে তারা যে দখলবাজ, তারা যে দূষণকারী, সেটাকে সাইনবোর্ডটা নিয়ে তাদেরকে কর্তৃপক্ষ আমাদের জনসমক্ষে এটাকে প্রকাশ করতে হবে। ছোট বড় প্রায় 40টি পয়েন্ট দিয়ে প্রতিদিনই নদীতে নামছে পৌর শহরের সকল ময়লাযুক্ত পানি। এদিকে নরসুন্দা নদীকে খননের জন্য সমীক্ষা চলমান রয়েছে বলে জানান জেলা পানি উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী। বর্তমানে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই নরসুন্দা নদীতে আমাদের একটি সমীক্ষা প্রকল্প চলমান রয়েছে। সেই সমীক্ষা প্রকল্পটি বাস্তবায়ন করছে ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং। তো এই পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক এই সমীক্ষা শেষে তারা একটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে এবং সেই প্রতিবেদনের সুপারিশের আলোকে আমরা একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা দাখিল করব। এখন ওই সমীক্ষা কমিটি যে সুপারিশগুলো প্রদান করবে সেগুলো জাস্টিফাইড যদি মনে হয় যে তাদের সমীক্ষার মাধ্যমে তারা আমাদেরকে জানাবে যে আসলে এই নরসুন্দা নদীকে আগের রূপে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব কিনা। তো আমাদের বেসিক টার্গেট হচ্ছে এই সমীক্ষা যারা করছেন, যারা পরামর্শক টিম রয়েছেন, তাদের সমীক্ষাটা পেলেই আমরা তৎপরবর্তীতে সেই আলোকে একটি প্রকল্প হাতে নিতে পারবো আর কি। জাতি টিকে থাকার অন্যতম অনুষঙ্গ হচ্ছে নদী। তাই নরসুন্দার নাব্য ফিরে আসার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চান কিশোরগঞ্জবাসী। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক। জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মুখে সোমবার থেকে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ হয়ে পড়েছেন যাত্রীরা। জামালপুর ঢাকা মহাসড়কে চলা বাস সার্ভিস সংস্কার এবং রাজীব সার্ভিসের সব বাস বন্ধ সহ 6 দফা দাবিতে সোমবার সড়ক অবরোধ ও মানববন্ধন করে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখা। এ সময় বাস শ্রমিকদের সঙ্গে ছাত্র জনতার ধাক্কাধাক্কি হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন অযৌক্তিক দাবি করে এবং শ্রমিকদের মারধরের অভিযোগ এনে সোমবার দুপুর থেকে জামালপুর থেকে বিভিন্ন সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ করেছে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। এতে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন সড়কে চলাচলকারী যাত্রীরা। জামালপুর জেলা বাস মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক জানান, শ্রমিকের উপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতেই পারে, কিন্তু আমাদের এদের আইন আছে, আমাদের জন্য আইন আছে, আইনের প্রক্রিয়া চলবে। কিন্তু গাড়ি পোড়া, তারপরে আপনার ভাঙচুর করা, শ্রমিকের গায়ে হাত দেওয়া, এটা আমরা শ্রমিক নেতারা কোনোদিন মাইনে নিতে পারি না, আর নেবও না। এই বৈষম্য বিরোধী ছাত্র ব্যানারে কিছু সন্ত্রাসী আমাদের এই টার্মিনালে ঢুকে আমাদের শ্রমিক ভাইদের গায়ে অতর্কিত হামলা করে আহত করেছে। সেই আহতের প্রতিবাদে কালকের ন্যায় আজকেও ধর্মঘট চলছে। আমরা আজকে ডিসি মহোদয় সহ আমরা প্রশাসনিক কর্মকর্তাদের আমরা স্মারকলিপি দিব। এই স্মারকলিপি দেওয়ার পরেও যদি এদের বিরুদ্ধে যদি পদক্ষেপ না নেওয়া হয়, আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। এসপি মহোদয় সাহেব সহ, এডিএম সাহেব সহ, সদর থানা ওসি সাহেব সহ ওনারা বাস টার্মিনালে যাবেন, আমাদের শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বলবেন। আমরা আমাদের দুই পক্ষের সঙ্গে, মানে প্রশাসন এবং মালিক পক্ষ, শ্রমিক ইউনিয়ন, আমাদের ঐক্যমত পোষণ করলে আমরা গাড়িটা ছেড়ে দেব। পুলিশ বাইরে আছে, কিন্তু দৃশ্যমান হচ্ছে না। পুলিশকে দৃশ্যমান করতে ইন্সপেক্টর লেভেল থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত সুপারভিশন বাড়ানোর আশ্বাস দিয়েছেন যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স হলে এক ব্রিফিংয়ে একথা বলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার। তিনি আরও বলেন, রমজান মাস ঘিরে নিরাপত্তা জোরদারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাইট মোবাইল টিম ও ফুড পেট্রোল টিম মোতায়েন করা হচ্ছে। এছাড়া ছিনতাই রোধে সাদা পোশাকে পুলিশের নারী ও পুরুষ সদস্যদের সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে। পুলিশ বাইরে আছে কিন্তু খুব দৃশ্যমান হচ্ছে না, তো তারা যেন দৃশ্যমান হয়, কারণ দৃশ্যমান পুলিশ মানেই হচ্ছে অটোমেটিকলি এটা একটা ডিটারেন্ট ক্রিয়েট করে। কেউ অপরাধ করার পরিকল্পনা করলে সে কিন্তু না করে সরে যাবে। আমাদের সুপারভিশন আমরা বাড়াবো, একদম ইন্সপেক্টর থেকে শুরু করে আমার পর্যন্ত সকলেরই সুপারভিশন থাকবে। বাইক মোবাইল আমরা ইন্ট্রোডিউস করছি এবং পাশাপাশি আমাদের যে ফুড পেট্রোল, এমন এমন লোকেশনে তারা থাকবে যে লোকেশন থেকে একটা গলির মুখ সে দেখতে পায়, সেটাও আমরা খেয়াল রাখছি। আর ছিনতাইয়ের জন্য একটা বিশেষ টিম আমরা গঠন করেছি, যারা থাকবে সাদা পোশাকে, এবং সেই সাদা পোশাকে পুরুষ আমার সদস্যর পাশাপাশি নারী পুলিশ সদস্য এখানে থাকবেন, এবং আশা করছি আমরা সফল হব। মেহেরপুরের মুজিবনগর ও গাংনী উপজেলায় ইটভাটা মালিক সমিতির উদ্যোগে ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা এবং ইটভাটা পরিচালনায় দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন সহ 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে মুজিবনগর ও গাংনী উপজেলা চত্বরে মানববন্ধন ও ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় মুজিবনগর ও গাংনী উপজেলার ইটভাটা মালিক, সভাপতি, কর্মচারী ও মালিক সমিতির সদস্যরা মানববন্ধনে অংশ নেন। তাদের মূল দাবি, মাটি কাটার জন্য জেলা প্রশাসকের প্রত্যয় নেবার বিধান বাতিল এবং ইটভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। দেশের উন্নয়নের সঙ্গে সম্মত রেখে আমরা ইটভাটার মালিকগণ বায়ু দূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজাগ ভাটা স্থাপন করি, যা জ্বালানি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও প্রযুক্তি নির্ভর, উপমহাদেশ টেকসই ও সহজ প্রযুক্তি নামে পরিচিত। বর্তমান প্রযুক্তিগত উন্নয়নের ফলে দেশে ইটভাটা সমূহ মাত্র 5 থেকে 10% বায়ু দূষণ করছে। জৈব বস্তু প্রমাণে 40% এবং যানবাহনে কালো ধোঁয়া 50%। দৈনিক প্রথম আলো পত্রিকা 6/3/2021 তারিখে প্রকাশিত রিপোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ জরিপ। পূর্বে ইটভাটা দূষণ ছিল 58%। বিদ্যমান জিগজাগ ভাটায় আরো আধুনিক উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ দূষণ কমিয়ে আনা সম্ভব হবে। এই শিল্পে প্রায় 50 লক্ষ শ্রমিক কর্মরত আছে, 50 লক্ষ পরিবার
তথা 2 কোটি মানুষের রুটি রুজির অবস্থা আমরাই করছি। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে। নরসিংদীর দুর্গম চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে 20 সন্ত্রাসীকে গ্রেফতার ও 1.5 শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। সোমবার ভোর হতে দিনব্যাপী রায়পুরা উপজেলার মির্জারচর ইউনিয়নের একটি দুর্গম চরে এই অভিযান চালানো হয়। সেনাবাহিনী 99 কম্পোজিট ব্রিগেড, আর্মি এভিয়েশন, র্যাব, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায়। এ সময় 1.5 শতাধিক ধারালো অস্ত্র, 3টি মোবাইল ফোন এবং 20 জন চিহ্নিত সন্ত্রাসী ও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় আমাদের যৌথ অভিযান পরিচালিত হচ্ছে অপরাধীদের বিরুদ্ধে। তো তারই ধারাবাহিকতায় আমাদের এখানে নরসিংদী উপজেলায় রায়পুরাতে একটি চরে গতকালকে থেকে আজকে পর্যন্ত একটি যৌথ অভিযান পরিচালনা হয়। এই যৌথ অভিযানে আমরা সর্বমোট এখন পর্যন্ত 20 জনকে গ্রেফতার করেছি, যাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অনেক মামলা আছে এবং তাদের ওখান থেকে আমরা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। তো আজকে আমাদের এই যৌথ অভিযানে পরিচালনায় আমাদের সাথে যোগদান করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ র্যাব এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের আমাদের যারা ছিল তারা এই যৌথ বাহিনী অপারেশনে যোগদান করে। আমাদের এই যৌথ বাহিনীর অভিযানটা যতদিন পর্যন্ত দেশের অপরাধমূলক কর্মকাণ্ড এবং অপরাধীর উপস্থিতি থাকবে ততদিন পর্যন্ত এটার ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং এটা ইনশাল্লাহ আগামীতে এই ধারাবাহিকতা বজায় রেখে প্রয়োজন অনুযায়ী আমরা এরকম যৌথ অপারেশন আরও পরিচালনা করব। মেহেরপুরের গাংনী উপজেলায় রাতের আধারে বামন্দি ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার গ্রিল কেটে চুরি করেছে দুর্বৃত্তরা। সময় তারা 8,10,000 টাকা ও ব্যাংকের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে গেছে। পুলিশের একাধিক টিম দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় জানালার গ্রিল কেটে নগদ টাকা ও ব্যাংকের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। বামন্দি ইসলামী ব্যাংক শাখার ম্যানেজার জানান, সোমবার নিয়মিত ব্যাংকিং লেনদেন শেষে ব্যাংক বন্ধ করা হয়। এ সময় ব্যাংকের লকারে 8,10,000 টাকা রাখা ছিল। পরে সকালে জানতে পারেন জানালার গ্রিল কেটে চুরির খবর। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ব্যাংকের পাশে ভিড় জমান। এই ঘটনায় পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটা একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার সেবার যে পুরো মার্কেটেরই নিরাপত্তাহীনতার বোধে ভুগতেছি। তো এই অবস্থায় দেখতেছি গ্রিল ভাঙা বা মানে টাকা পয়সা লুট হয়ে গেছে। ক্যাশিয়ার উনি এসে বলে, ভাই দ্রুত আসেন, ব্যাংকে আমাদের ডাকাতি হয়ে গেছে। তো সেই সময় আমি আসলে খুব দ্রুত আসি এবং এসে দেখে আমাদের গ্রিল কাটা এবং ভোল্টের দরজা ভাঙা, ধারালো কোনো কিছু দিয়ে সেটা কাটছে এবং ভোল্ট সহ ভাঙা এবং সেই টাকা তারা নিয়ে গেছে এবং পাশে আমাদের সিসিটিভি যে ইয়েটা ছিল ডিভিআর রেকর্ডিং সেটাও তারা নিয়ে গেছে। প্রতিদিনকার মতন আজকে অফিস খুলি, ভিতরে ঢোকার পরে ওই র্যাকটার উপরে আমাদের তালাগুলো থাকে। আমি তালাগুলো র্যাকটার উপরে রাখতে যাই, দেখছি র্যাকটা ওখান থেকে সরানো। তখন আমি ভাবছি যে র্যাক এখানে সরানো কেন, তাকে দেখছি যে এই যে গ্রিলটা কাটা আর কি। যখন দেখছি গ্রিল কাটা তখন আমি এখান থেকে এক দৌড় দিয়ে ভোল্ট যে ঘরে থাকে সেই ঘরে যাই, দেখছি যে ওই দরজাটা মানে ওই দরজাটাও কাটছি। দরজা কাটার পরে আমি দরজাটা হালকা খুলে দেখছি যে ভিতরে যে ভোল্ট ছিল সেই ভোল্টটাও ভাঙছে। ভাঙার পরে ওই ভোল্টের ভিতরে যা টাকা পয়সা ছিল সব টাকা পয়সাগুলো নিয়ে গেছে। আর এবং আমাদের এই ব্যাংকের যে সিসিটিভির যে ফুটেজ বা ডিভাইস ছিল হার্ড ডিস্ক, এটাও তারা নিয়ে গেছে। চুরির এই ঘটনায় পুলিশ, ডিবি ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম কাজ করছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। এখানে যে রোড ডাকাতিকে আমরা ডিটেক্ট করছি, যে চক্র ছিল, তারপরে ভ্যান মোটরসাইকেলের যে চক্র ছিল সেটাকে আমরা 7-8 জনকে অ্যারেস্ট করেছি এবং মালামাল উদ্ধার করেছি। এর পাশাপাশি আরও ছিল যে মোটরসাইকেল এবং ওই যে অটোরিকশার যে চক্র, সেটাকেও আমরা সেই চক্রকে ডিটেক্ট করছি এবং উদ্ধার করেছি। এখন আমাদের রাত্রিকালীন আমরা সিনিয়র অফিসারও যারা আছি আমরা জেগে থাকি, কিন্তু এই এজেন্ট ব্যাংকিংটা একটু অরক্ষিত জায়গায়, তাদের সিকিউরিটি ব্যবস্থাপনাও দুর্বল ছিল। সেই সুবাদেই এখানে হয়েছে যে গ্রিল ব্যবস্থাপনা এবং পার্শ্ববর্তী জায়গা থেকে অনায়াসেই কেউ লুকিয়ে থেকে 5-7 ঘন্টা থেকেও কাজ করতে পারে। তাদের আমরা যথেষ্ট দুর্বল কিছু সিকিউরিটি ব্যবস্থা দেখতে পেয়েছি।
তাদের এই ডিবিআরগুলো সচল থাকে না, আমরা সে ব্যাপারে অ্যালার্ট করেছি, দেখি তাদের ডিবিআরটা কোথায় ছিল, কিভাবে আছে, আমরা সেটা নিয়ে আমাদের আরেকটা চক্র সুরেদপুরে ধরা পড়েছে, তাদের সাথে যোগাযোগ রক্ষা করে তারা এখানে টেস্ট করছিল কিনা, আসছিল কিনা, সে লক্ষ্যে আমরা কাজ করেছি। দ্রুত অপরাধীদের আটকের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন, চোখ রাখুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।